you know who is the highest law officer in our country? Who is the legal advisor of the government of India? How is he appointed? Who is the present highest law officer of our country? What are the duties and functions of this highest law officer? To know all about this, you have to watch the video till the end. But before that, I am going to introduce myself. Hi, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is Indian polity and today's topic is Attorney General of India. তাহলে চলো শুরু করা যাক। আমাদের ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার অর্থাৎ ধারা নম্বর 76-এ একটা অফিসের কথা বলা হয়েছে এবং তিনি হলেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হি ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের হাইয়েস্ট ল অফিসার এবং এই অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 76-এ। দেখো, তোমার আমার মতন সাধারণ মানুষের হয়ে ওকালতি করার জন্য তো লোকের অভাব নেই। তাছাড়া বড় বড় কোম্পানিগুলো পর্যন্ত তাদের হয়ে ওকালতি করার জন্য লিগ্যাল অ্যাডভাইসারকে মাস মাইনে দিয়ে রেখেছেন। তাহলে সরকার পক্ষও বা বাদ যায় কেন? এর জন্য সংবিধানের ৭৬ নম্বর ধারা বলে যে ভারতের রাষ্ট্রপতি দেশের সরকার পক্ষের জন্য একজন লিগ্যাল অ্যাডভাইসার চুজ করবেন এবং তার নাম হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবার চলো দেখে নেওয়া যাক এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম। The Attorney General অথবা AG is appointed by the President. এবার এই অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন থাকা দরকার? অ্যাটর্নি জেনারেল হতে গেলে হি মাস্ট বি এ পারসন হু ইজ কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ হওয়ার মতন তার কোয়ালিফিকেশন থাকতে হবে। এবার চলো দেখে নিই তাহলে সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে কি হতে হবে। সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে কমপক্ষে 5 বছরের জন্য যে কোনো হাইকোর্টের জাজ হতে হবে অথবা যে কোনো হাইকোর্টের 10 বছরের জন্য তাকে ওকালতি করতে হবে। এই এজির টার্ম অর্থাৎ টার্ম অফিস অ্যাটর্নি জেনারেলের টার্ম অফিস আমরা জেনে নেব। তার সময়সীমা কোনো ফিক্সড থাকে না। এর সময়সীমাটা সম্পূর্ণইভাবে নির্ভর করে আমাদের প্রেসিডেন্টের ওপর এবং তার স্যালারি বা রেমিউনারেশনও কিন্তু ডিপেন্ড করবে আমাদের প্রেসিডেন্টের ওপর। তাহলে আমরা বলতেই পারি যে হি হোল্ডস হিজ অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এবং একই সঙ্গে হি রিসিভস সাচ রেমিউনারেশন অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ডিটারমাইন, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি যে স্যালারি নির্ধারণ করবেন সেটাই হবে অ্যাটর্নি জেনারেলের স্যালারি। এবার চলো দেখে নেওয়া যাক এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার ডিউটিস অ্যান্ড ফাংশনস অর্থাৎ কার্যাবলী, ইনার কি কাজ। দেখো, আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে অবশ্যই ওকালতি করা, কিন্তু এক্ষেত্রে কীরকম ওকালতি করবে? সরকারকে লিগ্যাল অ্যাডভাইস দেওয়া, অর্থাৎ লিগ্যাল ম্যাটারে আইনি বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া এবং 2 নম্বর দ্য ডিউটিস অফ লিগ্যাল ক্যারেক্টার দ্যাট আর অ্যাসাইন টু হিম বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ যে সমস্ত আইনি কার্যাবলী রাষ্ট্রপতি তাকে করতে বলবে সেই সমস্ত কার্যাবলী তাকে দায়িত্বের সঙ্গে পালন করা। এবার চলো দেখে নেওয়া যাক কেন এই অ্যাটর্নি জেনারেলকে প্রেসিডেন্ট মনোনয়ন করবেন।
কারণ দেখো, আমরা সাধারণ মানুষরা ভোটাভুটি করে চোর গুন্ডা বদমাশদের কিন্তু নেতামন্ত্রী করতেই পারি, তাতে কোনো ক্ষতি নেই। আবার এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেই পোস্টের জন্য এই রকম পদে ভোটাভুটি করা সম্ভব হয় না। আবার দ্বিতীয় কথা হলো, প্রতিযোগিতামূলক পরীক্ষার মারফতও কিন্তু এই পদ, যেরকম আমাদের এসএসসি, পিএসসি বা রেলওয়ে, এই রকম পরীক্ষার মতনও প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোও এখানে আমরা কিন্তু এই পদ পূরণ করতে পারবো না, কারণ সিট তো একটাই এবং এই রকম পোস্টে একজন অভিজ্ঞ ব্যক্তিকেই এই পদে বসাতে হবে। তাই আমাদের শীত গ্রীষ্ম বর্ষা রাষ্ট্রপতি ভরসা। এবার চলো দেখে নেওয়া যাক এই অ্যাটর্নি জেনারেল বা এজিকে সাহায্যের জন্য কি কেউ আছে। আমাদের ভারতবর্ষের সংবিধানে এজির পাশাপাশি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার পাশাপাশি আরও কিছু ল অফিসার্স রয়েছেন, যদিও তাদের কথা আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু মেনশন করা নেই, কিন্তু এই পদটি বা এজিকে সাহায্য করার জন্য যে রয়েছেন তিনি হলেন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। যদিও আর্টিকেল নাম্বার 76-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই সলিসিটর জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের কথা বলা নেই। এবার চলো দেখে নেওয়া যাক এই অ্যাটর্নি জেনারেল কি কি করতে পারবেন, তার ক্ষমতা কি কি, অর্থাৎ পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস, এবং তিনি কি কি করতে পারবেন না, অর্থাৎ তার ক্ষমতা, যিনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। ইনি আমাদের এজি যে কোনো রাজ্যসভা বা লোকসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন, আবার তিনি যৌথ অধিবেশনেও উপস্থিত থাকতে পারবেন, কিন্তু তিনি কোনো রকম ভোট দিতে পারবেন না। হি ক্যান নট কাস্ট হিজ ভোট। কারণ হোয়াই? কারণ আমরা ভারতবর্ষের নাগরিকরা তাকে তো ভোট দিয়ে জেতায়নি, তাই তিনি মাতব্বরি করতে পারবেন না। তাহলে আমাদের এজি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে কিন্তু উপস্থিত থাকতে পারবেন এবং যৌথ অধিবেশনেও উপস্থিত থাকতে পারবেন। এবার পরের প্রশ্ন, তাহলে আমাদের এই এজি কি সরকারি কেস ছাড়া অন্য কোনো কেস লড়তে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সেই কেস যদি সরকারের বিরোধিতা করা হয় সেই কেসে তিনি লড়তে পারবেন না, কারণ সরকারের বিরুদ্ধে কোনো কেস ইনি নিতে পারবেন না, কারণ সরকারের খাবে, সরকারের দেওয়া গদিতে বসবে, আবার সেই গদিতেই ফুটো করবে, এমন চলবে না। আবার ফৌজদারি মামলায় ফেঁসে যাওয়া পাবলিকের কেস সরকারের অনুমতি ছাড়া নিতে পারবেন না, কারণ ধরো একজন ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত এবং মামলা রুজু করেছে পুলিশ, কাজেই অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা মানে তো সরকারের পক্ষে বিরোধিতা করা বা সরকারের বিরোধিতা করা, তাই নয় কি? তাহলে এই রকম কেস কিন্তু সে লড়তে পারবে না, সরকারের বিরোধিতা সে করতে পারবে না। এবার চলো দেখে নেওয়া যাক এই এজি কার কাছে তার রেজিগনেশন লেটার বা তার ইস্তফা জমা করতে পারবেন। যিনি আমাদের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যেহেতু নিযুক্ত করছেন, তাহলে প্রেসিডেন্টের কাছেই কিন্তু তাকে রেজিগনেশন জমা দিতে হবে, এবং প্রেসিডেন্ট চাইলে কিন্তু এজিকে আবার বাতিলও করতে পারেন। তাহলে এজি যদি রেজিগনেশন জমা দেন, ইস্তফা দেন, তাহলে কার কাছে দেবেন? না, রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। এবার চলো এই অ্যাটর্নি জেনারেল রিলেটেড যে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো আছে সেই আর্টিকেলসগুলো জেনে নেওয়া যাক। অ্যাটর্নি জেনারেল সম্ভবত আমাদের অ্যাটর্নি জেনারেল রয়েছে পার্ট 5, অর্থাৎ যেটা কিনা সেন্টার নিয়ে ডিল করে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 5 সেন্টার নিয়ে ডিল করে এবং সেখানেই আমাদের এই অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। এবং পার্ট 5 আন্ডার পার্ট 5 আর্টিকেল নাম্বার 76-এ অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। আর্টিকেল 88-এ বলা হয়েছে রাইটস অফ অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্টস দ্য হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড ইটস কমিটি, অর্থাৎ
88 নম্বর ধারা অনুযায়ী আমাদের পার্লামেন্টের হাউসে অর্থাৎ লোকসভা রাজ্যসভার অধিবেশনে আমাদের অ্যাটর্নি জেনারেল উপস্থিত থাকতে পারবেন এবং যৌথ অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন, এই ক্ষমতা দেওয়া হয়েছে বা এই অধিকার দেওয়া হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 105, আর্টিকেল নাম্বার 105 বা ধারা 105 নম্বর ধারায় বলা হয়েছে পাওয়ার্স, প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অফ অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এই আর্টিকেল নাম্বার 105-এ। তাহলে এর পরের যে ভিডিওটি আমি আনতে চলেছি অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি তোমরা কন্ট্রাস্ট করে সেটাকে পড়বে, সেটা হলো অ্যাডভোকেট জেনারেল অফ দি স্টেট। যেভাবে আমাদের ভারতবর্ষের প্রধান বা হায়েস্ট ল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল, সেরকমভাবে অ্যাডভোকেট জেনারেল থাকে প্রতিটি রাজ্যের হায়েস্ট ল অফিসার। নেক্সট ভিডিওতে আমি অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট নিয়ে আলোচনা করব, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটি হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এর উত্তর জানাবে, হু ইজ দ্য প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ বর্তমানে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন। এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.